রুমার গল্পের আসরে তোমাকে স্বাগত জানাই। আজকের গল্প আত্মজ, লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। মা আজ চলে গেল। একটু আগে বৈদ্যুতিক চুল্লির গহ্বরে ঢুকে গেছে মা। পড়ছে। পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দ্রুত। আমার যেন এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। সকালে যখন অফিস বেরোই তখনও তো সব ঠিকঠাক ছিল, যেমন থাকে। দিনটাও আজ শুরু হয়েছিল আর 4-5টা দিনের মতোই। মাঘের শুরুতে এবার শীতটা বেশ জাঁকিয়ে এসেছে। সকালে লেপ ছেড়ে বেরোতে ইচ্ছা করছিল না যথারীতি। শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলাম সংসার নিয়ে হরুদ্দমন ব্যস্ত হয়ে পড়েছে সুপ্তি। দুধ খাওয়া নিয়ে রোজকার মতোই গাঁই করছে মাম্পি গোগল। জোর কিচিরমিচির জুড়েছে দুজনে। সুপ্তি কষে ধমকালো ছেলে মেয়েকে। এক ফাঁকে চা দিয়ে গেল আমায়। মার আয়াকে ডেকে কি যেন নির্দেশ দিল। রুটিন মাফিক শব্দ বেজে চলেছে সংসারে। মার স্পঞ্জের জন্য জল গরম করছে আয়া। ঠিক ঝির সঙ্গে কি যেন কথা চালাচালি হলো। সুপ্তি ছেলে মেয়ের টিফিন বানাচ্ছে। দেখতে না দেখতেই মাম্পি গোগলের স্কুল বাস এসে গেল। আমিও লাফ দিয়ে উঠে বাজার। ফিরেই ঝটপট দাড়ি কামানো, কনকনে জলে কাকস্নান। ডাইনিং টেবিলে সুপ্তি একখানা ছোট্ট লিস্ট ধরিয়ে দিল। পরশু মাম্পিদের স্কুলের স্পোর্টস, মেয়ের জন্য লাল বর্ডার দেওয়া একজোড়া মোজা চাই। ওয়াটার ম্যাট্রেসে শুয়েও টুকটাক বেডশোর বেরোচ্ছে মার। শয্যাক্ষতর মলম আনতে হবে। আর মনে করে চা অফিস পাড়ার দোকানটা থেকে। এরপর মিনি বাসে লাইন, কান ঘেঁষে লেটমার্ক বাঁচিয়ে অফিসে প্রবেশ। বাড়তি নেক জিএমের ঘরে আসা যাওয়া, ফাইল কম্পিউটারের কাজের ফাঁকে ফাঁকে সহকর্মীদের সঙ্গে মৃদু আলাপচারিতা। তপনবাবু 47 বছর বয়সে বিয়ে করেছে। তাকে আমরা উইক প্রেজেন্ট করব না ফলস টিথ, তাই নিয়েও হাসাহাসি হলো একচোট। সবই চলছিল গতানুগতিক ছন্দে, কিংবা নিতান্তই ছন্দহীন। ছবিটা বদলে গেল দুপুরে হঠাৎই। টিফিন আওয়ারে তখন একটু ক্যারাম পিটিয়ে নিচ্ছিলাম। আজকাল ছুটির পর আর রিক্রিয়েশন রুমে ঢোকার জো নেই। ফিরতে সামান্য দেরি হলেই যা খিটখিট করে সুপ্তি। আমি ঘরে বন্দি আর তুমি ফুর্তি মেরে বেড়াচ্ছ। সত্যিই তো, বেচারা এখন একদমই ঘরে আটকা। একদিকে ছেলে মেয়ে সংসার, অন্যদিকে অনন্ত শয্যায় শুয়ে থাকা পক্ষাঘাতগ্রস্ত শাশুড়ি। সুপ্তির এখন একেবারে চিঁড়ে চ্যাপ্টা দশা। এদিক ওদিক ঘোরা, সিনেমা, থিয়েটার সবই তো গেছে। রুগ্ন শাশুড়ি ফেলে বাপের বাড়িতেই বা যেতে পারে কদিন। গেলেও প্রতি মুহূর্তে হানটান, এই ফিরতে হবে, এই ফিরতে হবে। অগত্যা গৃহশান্তি বজায় রাখতে আমাকেও গুহায় সেঁধুতে হয় জলদি জলদি। তো আজ সবে দ্বিতীয় বোর্ড খেলছি। রবীন্দার ডাক, অমিত তোমার টেলিফোন। রেডটা পকেটের মুখে ঝুলছে প্রায়। স্ট্রাইকার সেট করতে করতেই বললাম, কার ফোন? তোমার বাড়ি থেকে। মনে হলো তোমার গিন্নি। শুনেই কেমন খটকা লেগেছিল। সুপ্তি তো তেমন দরকার ছাড়া ফোন করে না। লাল ঘুঁটি রয়েই গেল। তাড়াতাড়ি এসে রিসিভার তুলেছি। হ্যালো, কি হলো? এই শোনো, মা কেমন করছেন? সে কি? কেন? কি হলো? এই ভয়ানক নিঃশ্বাসের কষ্ট, চোখ টোক কেমন উল্টে যাচ্ছে। সর্বনাশ! কখন থেকে? এই তো আমি একটু মনিকাদিদের ফ্ল্যাটে গিয়েছিলাম। রমা ডেকে আনলো। বলছে গলা ভাত খাওয়ানোর পর থেকেই নাকি কেমন করছিলেন। কখন খাইয়েছে?
যেমন খাওয়ায় 12টা 12:15। সঙ্গে সঙ্গে বলেনি কেন? অতটা নাকি বুঝতে পারিনি। মারও হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। ডাক্তারবাবুকে ডেকেছ? এক্ষুনি আসছেন, তুমি চটপট চলে এসো, আমার কিন্তু ভালো ঠেকছে না। তখনও চরম কিছু ঘটার কথাটা মাথায় আসেনি। ট্যাক্সিতে আসতে আসতেও ভাবছিলাম, এমন কেন হলো? লাং ইনফেকশন? ডাক্তারবাবু রুটিন চেক আপের সময় একদিন বলেছিলেন, শুয়ে থাকতে থাকতে এইসব রুগীদের পেশি নাকি আপনি শিথিল হয়ে আসে। তখন ফুসফুসে খাদ্যকণে ঢুকে যাওয়া অসম্ভব নয়, তার থেকেই সংক্রমণ। কি একটা যেন নামও বলেছিলেন রোগটার, কি এক নিউমোনিয়া। অবশ্য ঠান্ডা ঠান্ডা লেগেও কতদিন রাত্রিরে পেচ্ছাপ করে মা তার ওপরেই পড়ে থাকে। রমাও ওঠে না, ভোঁস ভোঁস করে ঘুমোয়। একবারে ক্যালাস মেয়ে ছেলে। আবার একটা আতান্তরে ফেলল। তেমন বাড়াবাড়ি হলে এক্ষুনি হয়তো নার্সিংহোমে রিমুভ করতে হবে। বাড়িতে কত টাকা আছে? আজ মাসের 19, মেরে কেটে 1002। ওতে কি হবে? ব্যাংক তো প্রায় ফর্সা। আবার ধার করব? আবার? শালা ধারে ধারে এবার নুবজ হয়ে যাব। কার কাছে চাওয়া যায়? প্রবীরদা একবার বলেছিল, দরকার লাগলে বলো। সুপ্তি অবশ্য দাদার কাছে টাকা চাওয়াটা পছন্দ করে না। খুকুদিকেও অ্যাপ্রোচ করা যায়। বঞ্চি হলেও খুকুদি তো মায়ের মেয়ের মতনই ছিল। খুকুদির বিয়েতে মা নিজের একটা নেকলেস ভেঙে গয়না গড়িয়ে দিয়েছিল। খুকুদি হয়তো ফেরাবে না, কিন্তু আমি ফেরত দেবো কোত্থেকে? ফের একটা পিএফ লোন, নাকি নার্সিংহোমে না নিয়ে গিয়ে হাসপাতাল? খরচটা তাও একটা মাপের মধ্যে থাকে। কিছুরই প্রয়োজন হলো না। বাড়ি এসে দেখি সব শেষ। আশপাশের ফ্ল্যাটের বেশ কয়েকজন ঘরে থমথমে মুখে দাঁড়িয়ে। সুপ্তি মার খাটের বাজু ধরে স্থির, রমা পায়ের কাছে। মাম্পি গোগল তখন স্কুল থেকে ফেরেনি। আমার কেমন ঘোর ঘোর লাগছিল, এক দীর্ঘ ক্লান্তিকর অধ্যায়ের এত আকস্মিক পরিসমাপ্তি। টানা 2 বছর মা শয্যাশায়ী। সেরিব্রাল অ্যাটাকের দিনটা থেকে ধরলে তারও বেশি, প্রায় 25 মাস। নিখুঁতভাবে গুনে গেথে দেখলে 754 দিন। এর মধ্যে একটি দিনের তরেও উঠে বসা দূরে থাক, নিজে নিজে নড়াচড়াও করতে পারেনি মা। পাশটুকুও ফিরিয়ে দিতে হতো। এই 25 মাসে একটা শব্দ পর্যন্ত বেরোয়নি মার গলা থেকে। গোঙানির আওয়াজও না। আমিও ধরে নিয়েছিলাম মা এইভাবেই পড়ে থাকবে। রোজই মনে হতো, মা আজকের দিনটাও রয়ে গেল, কালকের দিনটাও থাকবে, তার পরের দিনটাও। কিংবা হয়তো আলাদা করে এত কথাও মনে হতো না। শুধু হৃদয়ের গভীরে গেঁথে গিয়েছিল একটা ধারণা, নিচক অস্তিত্ব হয়েই মা বুঝি কাটিয়ে দেবে অনন্তকাল। এর বাইরে অন্য কিছু ঘটা বুঝি সম্ভবই নয়। খবর পেয়ে আত্মীয় স্বজনরা আসছিল একে একে। সন্ধে নাগাদ বাড়ি ভিড়ে ভিড়। অনেকটা সেই নার্সিংহোমে যেমন দল বেঁধে সবাই মাকে দেখতে যেত, সেরকম, কিংবা তার চেয়েও বেশি। এই রকমই বুঝি হয়। মানুষের কাছে বিপন্নতার দাম আছে, মৃত্যুরও। মার মৃত্যুর সম্ভাবনাটা দরকাচা মেরে যাওয়ার পর উদ্বেগে ক্ষয়ে গিয়েছিল ধীরে ধীরে। আমাদের কাছেও, আত্মীয়দের কাছেও। শেষ 1.5 বছরে কে কবার দেখতে এসেছে মাকে? ওই মাঝে মাঝে ফোনে খোঁজ খবর নেওয়া, কালে ভদ্রে হয়তো সশরীরে আগমন, ব্যাস ওইটুকুই। অথচ শ্মশানেও আজ আমার পাশে কত লোক, জ্যাঠতুতো দাদারা, কর্তুতো ভাই, মাসির ছেলে, পিসির ছেলে, শালা, ভাইরা ভাই, বন্ধুবান্ধব। হিমেল রাতে মাকে যন্ত্রচিতায় চড়িয়ে এখন সবাই দাঁড়িয়ে এদিক ওদিক। প্রবীরদা হাত নেড়ে নেড়ে কথা বলছে খুকুদির বরের সঙ্গে। কিশোরা সমু পায়চারি করছে। পল্টুরা চা খেতে চলে গেল। ঠান্ডাটা আজ বেড়েছে, নাকি খোলা জায়গা বলেই বেশি লাগছে কামড়টা? চারদিকে ধোঁয়াশার পাতলা আস্তরণ, হ্যালোজেন বাতিগুলোয় কেমন মরা মরা ভাব।
রেলিং ঘেরা জায়গাটায় মরশুমি ফুল ফুটে আছে কয়েকটা। ফুলেরাও যেন মলিন এখন, শ্মশান বলেই কি। গর্জন করতে করতে একটা ম্যাটাডোর হানা দিল চত্বরে। বিটকেল হরিধ্বনি সহকারে খাট নামাচ্ছে এক পাল যুবক। কে যেন চেঁচিয়ে ডাকলো কাকে। দূরে কোথাও ছড়রা চলছে হাসির। ভেতরের হলঘরে জোর একটা কান্নার রোল উঠল, থেমেও গেল। চন্দন আর রনিদা উঠে গিয়েছিল পাশ থেকে, ফিরেছে। সিগারেট টানছিল রনিদা, টোকা মেরে ফেলে দিল পোড়া টুকরোটা। কাঁধে হালকা হাত রেখে বলল, এই, এখানে ঠান্ডায় কাঁপছিস কেন? চল ভিতরে গিয়ে বসি। না না, এখানেই ঠিক আছে। ভিতরে বৃষ্টি গন্ধ, হই হট্টগোল, কান্নাকাটি, ওখানে দম বন্ধ হয়ে আসছিল। তাহলে শালটা ভালো করে জড়িয়ে নে, কান ঢাক। এই সময় ঠান্ডা লেগে যাওয়াটা মোটেই কাজের কথা নয়। বলছি তো, ঠিক আছি, তোমরা ব্যস্ত হয়েও না। রনিদা আর জোরাজুরি করল না, বসেছে পাশে সিমেন্টের বেঞ্চিতে। চোখ তুলে আকাশ দেখল একটুক্ষণ, আবার সিগারেট ধরালো। লম্বা লম্বা টান দিচ্ছে। হঠাৎই বলল, পিসিকে আজ একেবারে অন্যরকম দেখাচ্ছিল না রে বাবলু? ছোট্ট একটা শ্বাস পড়ল আমার। মুখে কণামাত্র রোগের চিহ্ন নেই, হুবহু সেই আগের রং ফিরে এসেছিল। মনে হচ্ছিল সেই পুরনো পিসিকে দেখছি। চন্দন বলে উঠল, কাকির মুখে কীরকম একটা হাসি লেগেছিল, লক্ষ্য করেছ রনিদা? কত কষ্টের অবসান হলো। বটেই তো, কিছু বলতে পারে না, বোঝাতে পারে না, কি যে খারাপ লাগতো। এবার পুজোর পর প্রণাম করতে গিয়ে মুখের দিকে তো তাকাতেই পারছিলাম না। কি মানুষ আর তার কি হাল। অথচ দেখো, পিসি কখনো কারো পাকা ধানে মই দেয়নি। মা তো সেদিনও বলছিল, ভগবান কিন্তু এটা ন্যায় করলেন না। এত ভালো মানুষ, তারই কি না এই দুর্দশা। সারা জীবন কি স্ট্রাগলটাই না করেছে পিসি। অসুখ বিসুখ নেই, কিছু নেই, দুম করে পিসেমশাই মারা গেল, বিনা মেঘে বজ্রপাত। বাবলু তো তখন হাফ হ্যান্ড। অত বড় একটা ধাক্কা সামলেও তো পিসি মাথা উঁচু করে থেকেছে। চাকরি বাকরি করে একাই মানুষ করেছে বাবলুকে। যখন নিজস্ব ঘরদোর হলো, নাতি নাতনি নিয়ে একটু সুখের মুখ দেখছিল, তখনই ভগবান ডান্ডা মেরে দিল। আমরা তো মনে প্রাণে প্রার্থনা করতাম, কাকি চলে যাক, কাকি এবার চলে যাক। রিয়েলি? ওরকম ভেজিটেবল বনে যাওয়াটা কি বেঁচে থাকা? পুরো ভেজিটেবল কোথায়, কাকির তো সেন্স ছিল, ইভেন ইন দ্যাট হোপলেস সিচুয়েশন। সেটাই তো আরও প্যাথেটিক। উফ, কি আরম্ভ করলো এরা? এসব কি এখন আলোচনা করার সময়? মা কি ছিল, আমার জন্য কত করেছে, সব তো অনেক পুরনো কথা, সবাই জানে, আমিও জানি। আমিও প্রাণপণ চেষ্টা করেছি মার সেই ঋণ শোধ করার, সাধ্যের অতিরিক্ত করেছি। মার যখন স্ট্রোকটা হলো, খরচার পরোয়া না করে আমি মাকে নিয়ে ছুটেছি বড় নার্সিংহোমে। সেখান থেকে মা ফিরল জড়বস্তু হয়ে। তবুও কি আমি হাল ছেড়েছিলাম? টানা 6 মাস ফিজিওথেরাপি, প্রথমে 3টে মাস তো সকাল বিকাল, এর সঙ্গে ডাক্তার, নার্স, আয়া। মা সন্তানকে ভালোবাসবে, তার জন্য প্রাণপাত করবে, এ তো স্বতঃসিদ্ধ। কিন্তু আমিও কি মাকে কম ভালোবাসতাম? আমার উদ্বেগ ছিল না? নার্সিংহোমে কত রাত জেগেছি পরপর। অমুক নিউরোলজিস্টের কাছে যাচ্ছি, তমুক নিউরোলজিস্টের কাছে ছুটছি, বিরল ওষুধ খুঁজতে ঘুরে বেড়াচ্ছি শহরময়। তারপরও যদি মা সুস্থ না হয়, সেটা তো মারও কপাল। তবু চেতনা যেটুকু ফিরেছিল সেটা তো আমার চেষ্টার জোরেই। আশ্চর্য, আমার এই চেষ্টার দিকটা কেউ বলে না। নার্ভের মোটর সিস্টেম প্রায় অকেজো হয়ে গেলেও মার মস্তিষ্ক বেশ খানিকটা সচল হয়েছিল। ব্যাপারটা আমার নজরে আসে মাকে নার্সিংহোম থেকে ফিরিয়ে আনার মাস 3-4 পর। চৈতন্য ফেরার পর
প্রকাশ্য অবশ্য ছিল মাত্র একটাই, চোখে। আমাকে দেখলেই মার চোখ দুটো ঘুরতে থাকতো। যেদিকেই যাই, ডাইনে বাঁয়ে, জানালায়, দরজায়, মার চোখ অনুসরণ করছে আমাকে। হ্যাঁ, শুধু আমাকেই। সত্যি কত সেবা করেছে মার। গোগল মাম্পি তো তাদের ঠাম্মার প্রাণ ছিল, অথচ ওদের দেখে মার দৃষ্টি কিন্তু ওরকম চঞ্চল হতো না। প্রথম প্রথম আমার গা শিরশির করত। কতদিন মার মাথার পাশে প্রশ্ন করেছি, কি দেখছো মা, কিছু বলবে? মার চোখের দুই মণিতে অদ্ভুত এক কাঁপন জাগত তখন, যেন একটা ভাষা ফুটেও ফুটছে না, গুমড়োচ্ছে। ক্রমশই দৃষ্টিতে অভ্যস্ত হয়ে গেছি। পরের দিকে তো দিব্যি একটা খেলায় দাঁড়িয়ে গিয়েছিল ব্যাপারটা। মাকে কেউ দেখতে এলেই বলতো, ওই আলমারিটার পাশে গিয়ে দাঁড়াতো বাবলু, দেখি এবার চোখটা কোন দিকে যায়, খাটের পেছনে চলে যা, এবার আর চোখ তোকে খুঁজে পাবে না। ও মা, দেখো দেখো, বাবলু বেরিয়ে যাচ্ছে, অমনি রেণুদের দৃষ্টিও। আহারে, একেই বোধহয় বলে চোখে হারানো। ইদানিং মার কাছে তেমন বসা হতো না। কি করব বসে থেকে? তাছাড়া আমারও তো ছেলে মেয়ে, বউ, অফিস, সংসার এসব আছে নাকি? তার মধ্যে রুটিন করে যেতাম একবার বা দুবার, দাঁড়াতাম, একটু মার পালস দেখতাম, আয়ার কাছে হাল হকিকত জেনে নিতাম। সম্প্রতি একটা প্রেশার মাপার যন্ত্রও কিনেছিলাম, নিজেই মেপে নিতাম রক্তচাপ। কাহা তো কার ওইটুকুর জন্যে রোজ রোজ 10 টাকা করে গোনা যায়। রমাটা একেবারে টিপিক্যাল আয়া, ওর শেখার ইচ্ছেও নেই, ওকে দিয়ে ওসব কাজও হয় না। অফিসে বেরোনোর আগেও নিয়ম করে একবার উঁকি দিতাম মার দরজায়। আজ কি দাঁড়ানো হয়েছিল মনে পড়ছে না। মোজা না রুমাল কি একটা যেন খুঁজে পাচ্ছিলাম না, তাড়াহুড়োয় বোধ হয়। ধুত, এত খুঁটিনাটি কি মনে রাখা সম্ভব? বিশেষ করে যে মানুষ দিনের পর দিন, মাসের পর মাস একইভাবে টিকে আছে তার সম্পর্কে। আবার একটা ডেড বডি এলো কাঁচের গাড়িতে, বয়স্কা মহিলা। রনিদের যান্ত্রিকভাবে কপালে হাত ছোঁয়ালো, আলগাভাবে বলল, আমাদের কপালটা ভালো। ঘুরে দাঁড়ালাম। মানে? পিসিকে একেবারে জাস্ট টাইমে আনা হয়েছে, দেখছিস না তারপরেই কেমন লাইন পড়ে গেল। আর 10টা মিনিট দেরি করলে এ তোকে 3 ঘন্টা বসে থাকতে হতো। এমন একটা ভার মুহূর্তেও হাসি পেয়ে গেল। দেরি? 25 মাস টানতে পারলাম, আর 3 ঘন্টায় কী ফারাক হতো? সন্তুদার দুলু কথা বলতে বলতে এগিয়ে আসছে। 50 পেরিয়ে যাওয়া সন্তুদার এক আশ্চর্য গুণ আছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারোর মৃত্যুর খবর পেলেই সন্তুদা যেখানে থাক হাজির। কাজকর্ম পুরোপুরি না মেটা পর্যন্ত স্বেচ্ছায় সমস্ত দায়িত্ব তুলে নেবে কাঁধে। আজও টেলিফোন পেয়েই এসে পড়েছিল, বড় মাইমা আর রেখা বৌদিকে সঙ্গে নিয়ে। এসেই ঝটপট সব বন্দোবস্ত করে ফেলল সন্তুদা। কাচের গাড়ি, ফুল, খই, ধূপ, অগরু। মার বুকে গীতা রাখা হয়েছে কিনা, খইয়ের ঠোঙায় খুচরো পয়সা দেওয়া হলো কিনা, প্রতিটি খুঁটিনাটিতেই সন্তুদার খড় নজর। শ্মশানে পৌঁছেও চরকি খাচ্ছে অনবরত। কর্পোরেশনের ঘরে দৌড়াদৌড়ি, পুরুতের সঙ্গে দর কষাকষি। আমি যখন আগুন হাতে মাকে প্রদক্ষিণ করছি, তখনও সন্তুদা আমার পাশে পাশে। সন্তুদার হাতে একখানা প্লাস্টিকের প্যাকেট। প্রবীর দেখে প্যাকেটখানা ধরিয়ে এলো আমার কাছে। বাবলু, তোদের জামা কাপড় কেনা কমপ্লিট, প্রবীর বাবুর কাছেই রইল, চান করে পরে নিস। এত ঠান্ডায় রাত্রিরে চান করবে কি? না না, একটু গঙ্গা জল ছিটিয়ে নিলেই হবে। আহা, আমি কি গঙ্গায় ডুব দিতে বলেছি? বাড়ি গিয়ে তো করবে। কী রে বাবলু, পিসির জন্য এইটুকু পারবি না? বটেই তো, এইটুকুই তো করছি। আমার মুখের ভাঙচুর লক্ষ্য করেনি সন্তুদা। ফের বলল, পিসির ডেথ সার্টিফিকেটটা এখন আমার কাছেই রইল বুঝলি।
3 কপি জেরক্স করে দিয়ে দেব, যত্ন করে রাখিস। হারালে কিন্তু পিসির কিছু পাবি না। হায় রে, পিসির যেন কত ধন দৌলত আছে। রিটায়ারমেন্টের সময় কুড়িয়ে বাড়িয়ে যা পেয়েছিল তার সিংহভাগই তো গেছে ফ্ল্যাটে। বারণ করেছিলাম, শোনেনি। ও টাকা পুষে আমি কি করবো রে বাবলু? বরং যতটা পারিস ক্যাশ দিয়ে দে, তোর ব্যাংক লোন তাহলে কম হবে। রাগ করিস কেন? তোর বাড়ি তো আমারও রে, তুই কি আর আমায় তাড়িয়ে দিবি? ব্যাস, সঞ্চয় প্রায় সাফ। তাও যেটুকু তলানি পড়েছিল তাই দিয়ে নাতনির জন্য সোনার চেন বানাচ্ছে। দুম করে গোগলের নামে একটা ক্যাশ সার্টিফিকেট কিনে ফেললো। ওসব না করে যদি কিছু রাখতো, বিপদের সময় তাও কাজে আসতো। পল্টু ডিপু দ্বারা কখন যেন ফিরে হল ঘরে ঢুকেছিল, বেরিয়ে ডাকছে, বাবলুকে নিয়ে চলে আসুন, আমাদেরটা হয়ে গেছে। সন্তুদার সঙ্গে সঙ্গে টান টান, আয় আয়, বেশ তাড়াতাড়ি হয়ে গেল দেখছি। রনিদা একদিক থেকে ধরেছে, অন্য দিক থেকে প্রবীরদা আমাকে নিয়ে চলেছে মার ভস্মাবশেষের দিকে। এত জোরে হাত চেপেছে কেন? ভাবছে আমি পড়ে যাব, ভেঙে পড়ব। হলঘর পেরিয়ে উঁচু বেদির মতন জায়গাটায় উঠলাম। আগুনে প্রবেশের অপেক্ষায় চাঙাড়িতে শায়িত পরপর 4টে মৃতদেহ। তাদের টপকে আমি নামছি সিঁড়ি বেয়ে। চুল্লি থেকে বিকিরিত হচ্ছে তাপ। বিচিত্র এক ওমে শরীরটা উষ্ণ হয়ে যাচ্ছে আমার। উষ্ণ না হালকা, আমি ঠিক বুঝতে পারছি না। খাটে আধশোয়া হয়ে চোখ বোলাচ্ছিলাম ফর্দে। পুরুতমশাই একটা লিস্ট ধরিয়ে গেছেন বটে। চাল ডাল তেল নুন সবজি ফুল ফল বেলপাতা কুশ তিল জব ভর্তুকি তিল ঘি মধু চিনি কলাপাতা পান সুপুরি মশলা, কি আছে কি নেই। দান সামগ্রীর তালিকাও নেহাত ছোট নয়। থালা বাটি গেলাস ছাতা শাড়ি ঘড়া গামলা পিলসুচ। লেডিস চটির পাশে সাইডে লেখা আছে ছাতাটাও রঙিন চাই। তাও খাট বিছানা বালিশ লেখেননি, মূল্য ধরে নেবেন। কতটুকু সাশ্রয় হলো কে জানে। সব মিলিয়ে মোট কত লাগতে পারে? বাজেট ছাপিয়ে যাবে না তো? ব্যাংক থেকে শেষ ঝর্তি পড়তি 10,000 তুলে নিয়েছি। প্রবীরদার কাছে চেয়েছি 5। কাজকর্ম খাওয়া দাওয়া সব এতে চুকবে তো? প্যান্ডেল নেবে 3,000। ফ্ল্যাট বাড়ি শুধু ছাদটুকু ঘিরবে, তাও সাদা কাপড়। এর জন্য কেন যে এত চাইছে? চেয়ার টেবিলে 900, মেরে কেটে 1000। শ্রাদ্ধের দিন 90 জনের মতন খাবে। 90 × 55, মোটামুটি 5,000। মৎস্যমুখের দিন 30 জন, 80 × 30 মানে প্রায় 2.5। সাকুল্যে হলো 11.5। কাজে নিশ্চয়ই 1,000 বেশি পড়বে না। পশু ঘাট কাজেও কিছু খরচা আছে, মনে হয় টায়ে টুয়ে কুলিয়ে যাবে। তেমন যদি হয় শ্রাদ্ধের দিন একরকম মিষ্টি নয় কমিয়ে দেব, প্লেট পিছু 5 টাকা করে বাঁচে, অর্থাৎ 450। একেবারে ফেলনা নয়। এভরি ফার্থিং কাউন্টস। আচমকা হাসি পেয়ে গেল। কি ছেলে মানুষই ভাবনা! কলসি দিয়ে লাখো মোহর গলে গেল, এখন কানাকড়ি বাঁচাতে পুটিংয়ের খোঁজ। শুধু নার্সিংহোমেই তো বেরিয়ে গিয়েছিল 40,000-এর বেশি। ফিজিওথেরাপিস্টের পিছনে না হোক 20-22,000। প্রথম মাসখানেক দুবেলা 2টো নার্স ছিল, তারা কান মুচড়ে 120, 120, 240 ধুয়ে নিত প্রতিদিন। খরচায় উদ্ব্যস্ত হয়েই না ধাপে ধাপে নেমেছিলাম। 2টো নার্স থেকে রাতে নার্স, দিনে আয়া, তারপর দুবেলা 2টো আয়া, শেষমেশ ওই রমা। মেয়েটা রাত দিন থাকতো, খাওয়া দাওয়া নিত। তা নিক, মাইনেটা তো কম। মাসে 2,000 বাঁচানো চারটিখানি কথা নয়। এত সামলে এত টেনে টেনেও প্রভিডেন্ট ফান্ডে লোন, কোঅপারেটিভে ধার। শালা, ভাবতেই ইচ্ছা করে না। যা খসছে খসুক, এবার একেবারেই চুকে যাক। আশা করি আমি বা শক্তি কেউ ওভাবে পড়ে থাকবো না। তেমন হলে
মাম্পি গোগল যে কি অভিশাপ দেবে। সুপ্তি ঘরে ঢুকেছে, ঘটাং ঘটাং আলমারি খুলল, তা খাতরাচ্ছে। কি খুঁজছ? আরে দেখো না, জ্বালিয়ে মারল। কে? রমা। সারি সারি করে আমায় পাগল করে দিল। দিয়ে দাও না একখানা। একটা নয়, দুটো দিয়েছি মার শাড়ি। বললাম সাদা খোল তো কী আছে, ছাপিয়ে নিস। মন উঠল না। কি চাই, বেনারসি? ওরকমই কিছু পেলে ভালো হয়। সুপ্তি মুখ বেঁকালো, বলছে দিদার এত গোমুদ ঘাঁটলাম, একটা সিল্কের শাড়ি অন্তত পাবো না? দুনিয়ায় নিজের প্রাপ্য সবাই বোঝে। রমার কি দোষ? আমার মাই কি ছেড়েছে? কর্তব্যের পাওনাটুকু উসুল করে নেয়নি? বিরস মুখে বললাম, ঝুটঝামেলা হটাও, ওসব দিয়ে দাও। ঈষৎ রংজলা নিজের একটা মুর্শিদাবাদী সিল্ক বার করে নিয়ে গেল সুপ্তি। ফর্দখানা টেবিলে রেখে চিত হয়ে শুলাম, চোখটা আবার টানছে। শরীরে বেজায় ক্লান্তি। সকাল থেকে আজ ছুটোছুটিও গেছে বেশ। দুলুকে নিয়ে নেমন্তন্ন করতে বেরিয়েছিলাম, মানিকতলা, শ্যামবাজার, উত্তর কলকাতার পাট চুকালাম আজ। ফোনেই বলে দিয়েছি অনেককে। তবু এখনও তো কেউ কেউ আছে যারা মাতৃবিয়োগে ভারাক্রান্ত মুখটি দেখতে না পেলে সন্তুষ্ট হয় না। 2:30 নাগাদ বাড়ি ফিরে ঘি সহযোগে সেদ্ধ ভাত গলাধ্যকরণ। ফলত যথেষ্ট টকে আছে গলা এখনও। তবে ক্লান্তিটা ঠিক অম্বলের জন্য নয়। এই শ্রান্তি যেন একটু অন্যরকম। ম্যারাথন দৌড় সাঙ্গ করে শেষ ফিতে ছোঁয়ার পর যেমনটা লাগে দৌড়বীরের, এ অবসাদ যেন সেই ধাঁচের। মাকে পুড়িয়ে আসার পর থেকেই শরীর একদম ছেড়ে গেছে। চিন্তাটায় কটু গন্ধের আভাস আছে কি? ম্যারাথনাররা আমার মতোই শরীর নিংড়ে দৌড়য় বটে, কিন্তু তাদের শেষ ফিতে ছোঁয়ার সঙ্গে কি মার মৃত্যুর তুলনা চলে? আমি কি প্রথম দিন থেকে ওই লক্ষ্যেই পৌঁছাতে চেয়েছি? না 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 না, এ কক্ষণও না। বরং উল্টো পথেই তো দৌড়েছি, লড়াই করেছি মাকে বাঁচানোর জন্য। কায়মনোবাক্যে চেয়েছি মা সুস্থ হয়ে উঠুক, পুরোপুরি আগের মতো না হলেও হাঁটাচলা করুক, মোটামুটি একটা স্বাভাবিক জীবনে ফিরুক। সর্বস্ব উজাড় করেও যদি সামান্যতম উন্নতি না হয়, তখন মানুষের কেমন লাগে? মনে হয় নাকি রেসিং ট্র্যাকটা ক্রমশ ঘুরে যাচ্ছে, পার হচ্ছে একটা লম্বা প্যাঁচালো পথ, ঘেমে নিয়ে যাচ্ছি, জিভ বেরিয়ে যাচ্ছে, ক্যালারি শেষ, তবু ছোট। কাহা তো পারে মানুষ। সুপ্তি আবার এসেছে, হাতে চা। টেবিলে কাপ রেখে খাটে বসল। লাল পাড় কোড়া শাড়ির আঁচল দিয়ে খাটের বাজু ঝাড়তে ঝাড়তে বলল, তোমার সন্তুদাই জিতে গেল। ভুরুকুঁচকে জিজ্ঞেস করলাম, কেন? আমাদের ইচ্ছেটার তো মূল্যই রইল না। মার ঘরে তো কাজ হচ্ছে না। সন্তুদা তো ভুল কিছু বলেনি। মার ঘরটা তো সত্যিই ছোট। ড্রয়িং হলে কাজ হলে সুবিধেই হবে। শ্রাদ্ধের সময় লোকজন বসতে টসতে পারবে। ডেকোরেটরকে বলে দিয়েছি, ফরাস পেতে দেবে। আমার কোনো কিছুতেই আপত্তি নেই। তবে আমার খারাপ লাগছে কোথায় জানো? তোমার এই সন্তুদার কথাবার্তায়। পিসির ঘরটা খুপড়ি, এত চাপা, আলো বাতাস খেলে না। যেচে পড়ে এসব শোনানোর অর্থ কী? আমরা যেন ইচ্ছে করে মাকে অন্ধকূপে রেখেছিলাম। সুপ্তির আহত হওয়ার যথেষ্ট কারণ আছে। ফ্ল্যাটের আসার আগে সুপ্তি বারবার বলেছিল, মা আপনি বড় ঘরটা নিন। মা কিছুতেই রাজি হয়নি, এক গোঁ। আমি একা মানুষ, ওই ঘরে আমার কী প্রয়োজন? বরং বড় ঘরটা তোরা নে, মাঝেরটায় বাচ্চারা একটু হাত পা ছড়িয়ে থাকুক। হাত নেড়ে বললাম, সন্তুদার কথা ছাড়ো, খেটে খুঁটে দিচ্ছে। আমরা তো জানি আমরা মার জন্যে কী করেছি। সবচেয়ে ভালো হতো বাড়িতে কাজটা না হলে। ফ্ল্যাটের সোসাইটির পারমিশন নাও,
এর সামনে হাত কচলাও, ওর সামনে চারটি কথা শোনো, আমার একদম পছন্দ নয়। কী করা যাবে? চৈতন্য মঠ, গৌড়ীয় মঠ, হেনা মঠ, তেনা মঠ সবই তো ঘুরে দেখা হলো, কোথাও জায়গা নেই। বাপ মাকে চিতায় চড়ানোর আগেই যে লোকে শ্রাদ্ধের জায়গা বুক করে ফেলে, তা আমি কি করে জানব? একদিক দিয়ে ভালোই হলো, কেউ বলতে পারবে না মঠে টাকা ধরিয়ে মার কাজ ছেড়েছি। যারা কথা শোনানো তারা ঠিক শোনাবে। এই তো তোমার খুকুদি আজ কায়দা করে কত কি বলে গেল। কি বলেছে খুকুদি? মাসিকে তোমরা ন্যাজাল ফিডিংয়ে রাখতে পারতে, এই রমা টমারা কি আর তেমন সাবধানে খাওয়াতে পারে? ঠাড়ে ঠোড়ে বলতে চাইছিল আমরা মার ঠিক মতন যত্ন নিইনি। পড়ুকে যাক, আমরা তো জানি আমরা কি করেছি। কথাটা ফের মুখ দিয়ে বেরিয়ে গেল। বাইরের লোকের কথা এত কান দিও না তো। লাগে, বুঝলে, লাগে। 2 বছর ধরে সংসারের সব খরচ কিভাবে কাটল করে গেছি। ছেলে মেয়ের ফল বন্ধ করে মাকে আঙুরের রস, বেদানার রস খাইয়েছি। পুজোর সময় একটার বেশি জামা দিয়েছি মাম্পি গোগলকে। দেনায় দেনায় সব অন্ধকার। মাস গেলে কেটে কুটে কটা টাকা হাতে পাও, সে খবর কেউ নেওয়ার চেষ্টা করেছে কখনো? শুধু ওপর থেকে আহা আর উহু। আজ বাদে কাল মাম্পি 9-এ উঠবে, ওর জন্য একটা ভালো টিউটর রাখা দরকার। পেরেছি রাখতে, সেই তো ঢোকাতে হলো কোচিংয়ের গোয়ালে। সত্যি জোরে নাক টানল। সারাক্ষণ খালি চিন্তা, মার হরলিক্স পুরোলো কিনা, মার কমপ্ল্যান আছে তো, মাকে ছেড়ে কোথাও গিয়ে দুদণ্ড তিষ্ঠ হতে পেরেছি। নতুন মাসির মেয়ের বিয়ে হলো, আমি সকালে মুখ দেখিয়ে এলাম, তুমি বিকেলে। কেন? মার জন্যেই তো। তারপরও তোমার জেঠিমা বলে গেলেন যে রেনুর যখন টান উঠল তখন তুমি বুঝি ছিলে না বৌমা? বলো, শুনতে কেমন লাগে এসব, বলো? বাদ দাও, যারা করে তাদেরই সমালোচনা হয়, এ তো জানা কথা। আমারও একটা ছোট্ট শ্বাস পড়ল। নাও, চা খেয়ে নাও, জুড়িয়ে যাচ্ছে। চোখের কোল মুছে এক চুমুকে কাপ শেষ করল সুপ্তি। উঠে লাগোয়া বাথরুমটায় গেল একটু, বেরিয়ে শুকনো গলায় জিজ্ঞেস করল, তুমি এখন কিছু খাবে? সিগারেট ধরিয়েছি। কাঠিটা স্ট্রেতে গুঁজে বললাম, কি খাবো? ফল কেটে দিতে পারি। চা খেয়ে ফল? খানিকক্ষণ পরে খেও। এই কত ফল খাবো? এই বাঁদরেও এত ফল খেতে পারে না। সুপ্তি ফিক করে হেসে ফেলল। তোমার টুসিদি সকালে আবার এক গাদা কলা আপেল সবেদা দিয়ে গেছে। গোগল মাম্পি তো দেখছে আর আঁতকে উঠছে। যে আসছে হাতে ফল মিষ্টি, যে আসছে হাতে ফল মিষ্টি। গোগল চুরি করে আগে সন্দেশ খেত, এখন সেও ফ্রিজের ধার মারাচ্ছে না। ফেলে দাও সব, কাজের লোকদের বিলিয়ে দাও। এই কত দেব? তাহলে নিজেই খাও বসে বসে, তুমি তো আপেল ভালোবাসো। বাসতাম, এখন আর সহ্য হয় না। তাহলে এক কাজ করো, ফল গোগলই মারো। মাম্পি গোগলের জন্য তো লুচি হবেই, কটা বেশি করে ভাজো। বেলায় খেয়েছি, এখন আর কিছু না খেয়ে আমরাও বরং তাড়াতাড়ি রাতের খাওয়াটা। তুমি লুচি খাবে? কি আছে, গোমাংস তো খাচ্ছি না। হ্যাঁ, হুট করে তোমার কোনো আত্মীয় এসে পড়ুক, অমনি রটে যাবে। শাশুড়ি গত হওয়ার আনন্দে সুপ্তি বরকে লুচি গেলাচ্ছে। হু কেয়ার্স, আমরা কারো খাই না পড়ি। অসহ্য মানামানিটা নিজের মনের ব্যাপার, তাও তো আমি নেহাত মা হিসাবে বিশ্বাস করতে বলে এসব কাছা নেওয়াটাও আমার যথেষ্ট অকওয়ার্ড লাগে। আহা, পালন যখন করছোই পুরোটা করো। আর তো মাত্র কটা দিন, এতদিন এত কিছু করলে আর মাত্র 2-4 দিনের জন্য ধৈর্য হারিয়ে ফেলবে? ক্যাঁ ক্যাঁ ডোরবেল বাজছে একটানা, নির্ঘাত মাম্পি। স্কুল থেকে ফিরেই কোচিংয়ে গিয়েছিল, এই এখন ফিরল। গোগল দরজা খুলতেই শুরু হয়ে গেছে লণ্ডভণ্ড কাণ্ড। ধূপ ধাপ আওয়াজ ড্রয়িং স্পেসে। গোগলের চিৎকার উড়ে এলো।
সঙ্গে মাম্পির হিহি। চোখ কুঁচকে বললাম, কী নিয়ে লাগলো দুজনের? এত হল্লা কিসের? আর কি, গুগল কার্টুন চ্যানেল দেখছিল। মাম্পি নির্ঘাত ওর হাত থেকে রিমোটটা কেড়ে নিয়েছে। ঠাম্মার মৃত্যুর পর 2-4 দিন থমকেছিল ভাই বোন। আবার তারা সমে ফিরছে। গুগলের স্বর চড়তে চড়তে সোপ্রানোই পাল্লা দিয়ে বাড়ছে মাম্পির হাসি। সুপ্তি বিরক্ত মুখে বলল, দাঁড়াও, দিয়ে আসি ঘা কতক। এত ধারি মেয়ে 5 বছরের ছোট ভাইয়ের সঙ্গে কেমন লাগে দেখো। থাক, কিছু বলো না। মুখ দিয়ে বেরিয়ে গেল, ফ্ল্যাটটায় প্রাণ ফিরুক, এই কদিনের দম চাপা ভাবটা কাটুক একটু। সুপ্তি অস্ফুটে বলল, এই কদিন না 25 মাস? বলেই সুপ্তি নীরব। আমিও আর কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না। বাইরের বিকেলটা মরে গেছে বহুক্ষণ। আমাদের বন্ধ দরজা জানালা ভেদ করে মরা বিকেলটা তবুও ঢুকে পড়ছিল ফ্ল্যাটে, চুইয়ে চুইয়ে। আজ নিয়মভঙ্গ ছিল। ভালোই ভালোই চুকে গেল সব কাজ। নিমন্ত্রিতরা প্রায় সকলেই এসেছিল, 2-3 জন ছাড়া। চন্দন আর চন্দনের বউ শেষ মুহূর্তে এসে আটকে গেল। ওদের বাচ্চাটা নেহাতি দুগ্ধপোষ্য, সকাল থেকে বমি পায়খানা করে ভাসাচ্ছে। আর এলো না সন্তুদার বউ। শুক্রবার তার কী সব সন্তোষী মাফা থাকে, এদিন বাড়ির বাইরে তার খাওয়া নিষেধ। খাওয়া দাওয়ার পর দুপুরে আড্ডা হলো জমিয়ে। এই প্রসঙ্গ সেই প্রসঙ্গ, এ কথা সে কথা। রনিদা আজ 9 পিস তোপসে মাছের ফ্রাই খেয়েছে, সন্তুদা 14খানা রসগোল্লা। বেচারা ক্যাটারারের মুখটা কেমন আমসি হয়ে গিয়েছিল। বলতে বলতে টুসিদি খুকুদির কী হাসি। ব্যাস চলতে লাগলো খাওয়ার গল্প। কে কোন নেমন্তন্ন বাড়িতে কোন সিঁটকে প্যাংলাকে 80 পিস মাছ খেতে দেখেছে, কোথায় কে কবে 4 হাঁড়ি দই শেষ করেছিল, কার বাড়িতে বরযাত্রীরা নুন মাখিয়ে খেয়ে খেয়ে পুরো মিষ্টি সাবার করে দিয়েছিল। এইসব সন্তুদার স্টকে প্রচুর মরা পোড়ানো স্টোরি গুছিয়ে গুছিয়ে ছাড়ল কয়েকখানা। তার মধ্যেই মার কথাও উঠছিল হঠাৎ হঠাৎ, শ্রাদ্ধের দিনের মতোই। কলরোল রঙ্গরসিকতার মাঝে চাপাও পড়ে যাচ্ছিল মা। এমনই হয় বোধ হয়, শ্রাদ্ধের আড়ম্বরে মৃত মানুষটা ফিকে হয়ে যায় অনেকটাই। শোক থাকলেও তা তেমন প্রকট হওয়ার সুযোগ পায় না। আসর ভাঙল সন্ধ্যের মুখে, একে একে বিদায় নিল সবাই। যাওয়ার সময় খুকুদির বর বলল, বুঝলে বাবলু, আমার মনে হয় এবার তোমাদের কটা দিন একটু বাইরে ঘুরে আসা উচিত। খুকুদি বলল, হ্যাঁ রে, পারলে কোথা থেকে বেরিয়ে আয়। মাসির জন্য তোদের যা গেল, শরীর মন দুটোই তো চাঙ্গা হওয়া দরকার। যেতে পারলে তো ভালোই হতো। রুগী, ওষুধ ওষুধ ডাক্তার এইসব করতে করতে তো হাঁপিয়ে উঠেছি। কিন্তু এক্ষুনি বেরোই কি করে? মা নেই বটে, কিন্তু ধার দেনাগুলো তো আছে। উদাস মুখে বললাম, দেখি কয়েকটা দিন যাক। বাড়ি খালি হতেই হাতে রাশি রাশি কাজ। পরশু থেকে সোফা টেবিলগুলো দেওয়ালে ঠেলা রয়েছে। সন্তুদা যাওয়ার আগে কিছুটা টেনে টুনে দিয়ে গেছে, ধরাধরি করে ফেরালাম সস্তানেই। রান্নাঘরে অবশিষ্ট খাবার দাবারের ডাঁই ছোট ছোট গামলায় ঢেকে খানিকটা ঢোকানো হলো ফ্রিজে। মাছ ভাজাগুলো বাইরেই রইল, শীতকালে কি আর পচবে? মেঝে টেঝেরও অকহতব্য অবস্থা, মোটামুটি পদে আনতে হিমশিম খাবার জোগাড়। মাঝে ক্যাটারিংয়ের লোকটাও এলো, হিসেবপত্র করে মিটিয়ে দিলাম তার টাকা। 8টা নাগাদ দুম করে চন্দন। বসবো না করেও বসলো একটুক্ষণ। জোর করে তাকে দুপুরের খাওয়াটা খাইয়ে দিল সুপ্তি। রাতে অবশ্য আমি কিছু ছুলাম না, সুপ্তিও না। আষ্টে গন্ধে চতুর্দিক মোমো করে গুলোচ্ছিল। মাম্পি গোগলও বেজায় ক্লান্ত। গোগল তো সন্ধ্যে থেকেই ঢুলছিল। চন্দনের সঙ্গে বসে যৎসামান্য খেয়ে 2 ভাই বোনই বিছানায় ধপাস। শোয়ার আগে সোফায় বসে সিগারেট টানছিলাম।
সামনে টিভি চলছে, স্পোর্টস চ্যানেল। উত্তেজক এক ফুটবল ম্যাচ হচ্ছে, সম্ভবত স্প্যানিশ লিগ। শব্দ কমিয়ে পর্দার দিকে তাকিয়ে আছি, দেখছি না কিছুই। মাথাটা কেমন জ্যাম হয়ে গেছে। কদিন ধরে যা দৌড়ঝাঁপ গেল। সুপ্তি মাম্পি গোগলের ঘরে মশারি টাঙাতে গিয়েছিল, পাশে এসে বসল। তার চোখও খানিকক্ষণ পর্দায় স্থির। হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল না? কথাটা ঠিক বোধগম্য হলো না। ফাঁকা কেন বলছে? কদিন বাড়িতে ভিড় লেগেছিল তাই? সুপ্তি আবার একটা শ্বাস ফেলল। যেভাবেই থাক, তবু তো মা ছিলেন। তোমার আর কি, তুমি তো অফিস চলে যাবে। একা বাড়িতে আমার যে কি করে কাটবে। খুকুদি তখন ঠিকই বলছিল আমাদের কোথাও থেকে ঘুরে আসা উচিত। বেশি দূরে নয়, নাই বা গেলাম, কাছাকাছি যাওয়াই যায়, কি বলো? এই ধরো দীঘা কিংবা পুরী কিংবা ঘাটশিলা বা মধুপুর। বুঝলাম, কিন্তু টাকা আসবে কোত্থেকে? আর অত টাকা টাকা করে মাথা খারাপ করো না তো। সুপ্তি 2-1 সেকেন্ড চুপ করে থাকলো, গলাটা নামলো। মার খরচটা তো কমে গেল। তাছাড়া এক্ষুনি তো আর যাচ্ছি না। মাম্পি গোগলের পরীক্ষাটা হোক, গরমের ছুটি পড়ুক। টিভিতে একটা গোল হলো এইমাত্র। কৃষ্ণকায় গোলদাতা জার্সি খুলে ফেলেছে। বিপুল উল্লাসে খালি গায়ে দৌড়চ্ছে মাঠময়। দর্শকরা পতাকা নাড়ছে, নাচছে, ভেপু বাজাচ্ছে, ক্যানিস্তারা পেটাচ্ছে আনন্দে। রিমোট টিপে টিভি অফ করে দিলাম। শব্দহীন শব্দটাও উধাও। অদ্ভুত এক নৈশব্দ নেমে এসছে হঠাৎ। ডাইনিং স্পেসে ফ্রিজটা গোঁ করে উঠল। গোঙাতে গোঙাতে সে আওয়াজও বোবা হয়ে গেল আচমকাই। সুপ্তি উঠে দাঁড়িয়েছে, হাই তুলতে তুলতে বলল, শোবে না? চলো, যাচ্ছি। দুপা গিয়েও ফিরে এলো সুপ্তি। বলল, একটা কথা ভাবছিলাম, বুঝলে? কি? তোমার তো সোমবার থেকে অফিস। কাল পরশুর মধ্যে ভাবছিলাম ঘরগুলোকে একটু রিওরিয়েন্ট করব। কীরকম? মাম্পি গোগল একসঙ্গে থাকলেই ঝগড়া হয়। মাম্পির পড়ার জায়গাটা আলাদা করে দিলে হয় না? ধরো যদি মাম্পি মার ঘরে একা থাকতে পারবে। আহা, থাকার কথা কে বলেছে? টেবিল চেয়ার পেতে ওটা যদি ওর স্টাডি রুম করে দিই। ওখানে টেবিল ঢুকবে? মার কিছু জিনিস যদি ওর ঘর থেকে বার করে দেওয়া যায়। ধরো মার সেলাই মেশিনটা, ছোটো মিট সেপটা, ঢাউস আলনাটা। আমি অনেকটাই সাফসুতরো করেছি, আরও কিছু মাল যদি। সত্যি মানুষটা এখনো ওপারে পৌঁছলো কিনা তার ঠিক নেই। স্বরে বুঝি আমার ঝাঁঝ ফুটেছিল একটু। সুপ্তি থমকে গেছে, ভার ভার গলায় বলল, আমি অত ভেবে বলিনি, সরি। ঠিক আছে, দেখব কি করা যায়। সুপ্তি তবু ম্লান মুখে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর চলে গেল শুতে। আবার একটা সিগারেট ধরালাম, হাত বোলাচ্ছে মুন্ডিত মস্তকে। সুপ্তি খারাপ কি বলেছে? সত্যিই তো, মার ঘর তো চিরকাল খালি পড়ে থাকবে না। আজ নয় কাল মাম্পি গোগল কেউ একজনের দখল নেবেই। এক্ষুনি অবশ্য পারবে না, ভয় পাবে। থাক, 2-4 মাস যাক, তারপর নয় পুরনো খাট আলমারি সরিয়ে দেওয়াল টেওয়ালের রং ফিরিয়ে নতুন চেহারা দেওয়া যাবে ঘরখানাকে। আপাতত সুপ্তি যা চাইছে। ভাবতে ভাবতে কখন উঠে পড়েছি, পায়ে পায়ে এসে দাঁড়িয়েছি মার দরজায়। চিন্তাটাকে মাথায় নিয়েই ঘরের আলো জ্বাললাম, সঙ্গে সঙ্গেই বুকটা ছ্যাঁত।
মা একেবারে আমার মুখোমুখি। মা নয়, মার ছবি। বেটে আলমারির মাথায় জল করছে বাঁধানো ফটোখানা। পরশু ছবিটা ফুলে ফুলে ঢেকেছিল, আজ একটাই মোটা মালা, রজনীগন্ধার। সামান্য শুকিয়েছে ফুলগুলো, তবু একটা পলকা গন্ধ যেন বিছিয়ে আছে ঘরময়। ছবির সামনে ধূপের ছাই, নিভে যাওয়া প্রদীপ। কি অদ্ভুত রকমের জ্যান্ত ছবিটা। ঠিক মনে হয় সোজাসুজি আমার দিকেই তাকিয়ে। সরে গেলাম একটু। আশ্চর্য, মার চোখও সরেছে। ডান দিকে যাচ্ছি, বাঁয়ে। আমার দিকেই ঘুরে ঘুরে যাচ্ছে মার দৃষ্টি। খাটের ওপাশটায় গিয়ে দাঁড়ালাম। চোখের মণি দুটো সেখানেও পৌঁছে গেছে। আলমারির পাশে চলে গেলাম, সেখানেও অবিকল সে বাংময় চোখ আমাকেই দেখছে, শুধু আমাকে। গা ছমছম করে উঠল। প্রাণপণে যুক্তি সাজানোর চেষ্টা করছি। এটা তো স্রেফ ছবি, ফটো, আমারই তোলা, ক্লোজ আপ। মাম্পির 5 বছরের জন্মদিনে। কারেন্ট কোনো সিঙ্গল ফটো নেই বলে এটাকে এনলার্জ করে শ্রাদ্ধের জন্য বাঁধিয়ে দিয়েছে সন্তুদা। এই ছবি তো কদিন ধরে বারবারই দেখছি। লেন্সের দিকে সরাসরি তাকালে সব দৃষ্টি এরকম লাগবে না। এ আমার মনেরই ভুল। নিজেকে খানিকটা স্থিত করে আলো নিভিয়ে দিলাম। বেরিয়ে আসছি, হঠাৎই স্পষ্ট ডাক, বাবলু। মার গলা, মারই গলা। এও কি বিভ্রম! আমার পা মাটিতে গেঁথে গেল। সম্মোহিতের মতো বলে উঠেছি, কি হলো মা, কিছু বলবে? চেনা স্বর কেমন দুলে দুলে গেল। আমায় মাপ করে দিস বাবলু। মৃত্যুটা যে আমার হাতে ছিল না রে। আমূল কেঁপে গেলাম। এইটুকু কথা উচ্চারণ করার জন্যেই কি ছটফট করতো মা? মা কি আমার ভেতরটা টের পেয়ে গিয়েছিল? ভীষণ কান্না পাচ্ছিল আমার। মার মৃত্যুর পর এই প্রথম। আজকের গল্পটি কেমন লাগলো তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। গল্পটি শোনার জন্য অনেক ধন্যবাদ।